ও রুমের মধ্যে যখন ঢোকে ও তখন দেখতে পায় যে ঠিক ঘরের মধ্যে পচা গলা একটি গন্ধ এবং একটি অবয়ব জানলার দিকে দাঁড়িয়ে মৃদু সুরে কেঁদে যাচ্ছে। তখন তো ও ঘর থেকে বিটকেল চিৎকার করে বেরিয়ে আসে এবং কোনো রকমের ওই রাত্রিরেই আমরা ঘর থেকে বেরিয়ে চাবি ঠাবি দিয়ে আমরা চার্চে যাই। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 64তম এপিসোডে। আজকে যে ঘটনাটা তোমাদেরকে আমি শোনাবো, এই ঘটনাটা সম্পূর্ণ একটি অন্যরকম ঘটনা এবং এই ঘটনাটি একটি দূর দেশে ঘটে যাওয়া ঘটনা। সেই ঘটনাটা যিনি আমাকে লিখে পাঠিয়েছেন, তিনি যখন তার বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তার সঙ্গে সেখানেই ঘটে গেছে। তো সেই ঘটনাটাই তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। আজ আমি তোমাদেরকে সেটাই শোনাবো। উনি আমাকে ঠিক যেমনভাবে বলেছেন আমি তোমাদেরকে ঠিক তেমনভাবেই শোনাবো। তবে আর দেরি করব না, ঘটনাটা বেশ বড়, তাই সরাসরি চলে যাচ্ছে ঘটনাটাতে। হ্যালো অলিভিয়া দি, আমি সৌরভ ব্যারাকপুর থেকে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি। আশা করছি তোমার খুব ভালো লাগবে ঘটনাটা। আর অনেক দিন ধরেই ভেবেছিলাম তোমাকে ঘটনাটা পাঠাবো, বাট সময় সুযোগ না হওয়ার কারণে ঘটনাটা পাঠিয়ে উঠতে পারছিলাম না। ইচ্ছা রইল তোমাকে খুব শিগগিরই যেন সামনাসামনি আমি দেখতে পাই। অনেক দিন ধরেই ভেবেছি যে তোমাকে দেখবো, অনেক দিন ধরেই তোমার ঘটনাগুলো শুনি, বেশ ভালো লাগে। তবে এই ঘটনাটা আমার লাস্ট ইয়ার ক্রিসমাসে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ইন্ডিয়ার বাইরে গিয়েছিলাম, ইউকেতে। তো আমার বন্ধুর ফ্ল্যাটেই একটি ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। সেই ঘটনাটাই তোমাকে আমি শোনাবো। আশা করছি তোমার ঘটনাটা শুনে ভালো লাগবে এবং যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে তুমি তোমার মতন করে তোমার শ্রোতাদেরকে শুনিও। আজ থেকে 1 বছর আগে আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে ইউকেতে ঘুরতে। ওর বিয়ে হয়েছিল কলকাতাতেই, কিন্তু সেই সময় আমি ব্যাঙ্গালোরে ছিলাম আমার অফিসের কাজের জন্য, তাই ওর বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে 2 বছর কেটে যায়। তারপরে ওর যখন বেবি হয় তো অনেকবার করেই আমায় বলেছিল যে আমার বাড়িতে আসিস, আমার বউ আছে, বেবি আছে, তুই তো কাউকেই দেখিস নি এখনও অবধি সামনাসামনি, তো একদিন এসে ঘুরে যাস। তা বহুদিন ধরেই প্ল্যান করছিলাম যে ইন্ডিয়ার বাইরে কোথাও একটা ঘুরতে যাব। লাস্ট ক্রিসমাসে প্ল্যান করলাম যে ঠিক আছে তাহলে ওর বাড়িতেই যাই, ওখান থেকে জায়গাগুলো ঘুরবো। তা তখন ওকে আমি ফোন করি এবং বলি যে এরকম তাহলে আমি টিকিট কাটছি, আমি ক্রিসমাসটা তোদের ওখানেই সেলিব্রেট করবো। তা বেশ, তাই আমি চলে গেলাম ফ্লাইটে ওদের ওখানে। ফার্স্ট অফ অল আমরা যেই বাড়িটাতে উঠেছিলাম ফার্স্ট দিনকে, সে বাড়িটা ওর এক কাজিনের বাড়ি ছিল, সেই বাড়িটাতে ছিলাম। তো যেহেতু ওর বেবিটা তখন জাস্ট 15 ডেজ কি 20 ডেজ মতন হয়েছে, নিউবর্ন। তো সে কারণের জন্য ওর কাজিনের বাড়িতেই বাচ্চাটাকে নিয়ে ওর ওয়াইফ থাকতো। তো ওখানে ফার্স্ট দিনকে আমরা দেখা সাক্ষাৎ করলাম, গল্প গুজব করলাম। তারপরে ও বললো যে চল তাহলে কালকে আমাদের বাড়িতে তোকে ঘোরাতে নিয়ে যাই, দিয়ে আমাদের বাড়িটা ঘুরে তারপর তোকে এখানের যে সমস্ত জায়গাগুলো ঘুরতে নিয়ে যাবো সেগুলো তোকে পরশু দিন থেকে নিয়ে যাব। আমিও ভীষণ এক্সাইটেড নিউ ইয়র্কে গিয়ে। আর প্রচণ্ড ঠান্ডা ক্রিসমাসে ওখানে জমে যাওয়ার মতো। সেই দিনটা বেশ ভালোই মজায় জেট ল্যাকিং হচ্ছিল, ঠিক কথা, কিন্তু ভালোভাবেই ওখানটা কাটিয়ে ফেলেই ওর বউকে ওর বেবিকে দেখে গল্প গুজব করে। নেক্সট আর্লি মর্নিং যখন আমরা রেডি হই ওর বাড়িতে যাওয়ার জন্য, বাড়ি মিনস ও একটা মানে রেন্টেড বাড়ি নিয়েছিল, নিজস্ব বাড়ি নয়, এবং আমরা ওই বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিই। এবং যখন আমরা গিয়ে ওখানে পৌঁছাই গন্তব্য জায়গায়, দেখি বিশাল বড় এরিয়ার মধ্যে ওর বাড়িটা। তা আমি ভীষণ খুশি হয়েছি যে বা তুই খুব সুন্দর একটা বাড়িতে থাকিস, খুব সুন্দর। তখন ওর মুখে শুনলাম যে এই বাড়িটা নাকিও খুব রিসেন্ট ভাড়া নিয়েছে, প্রায় 15 দিন মতন হয়েছে, কিন্তু সেই মতন ও রাত্রিরে কখনোই এখানে থাকেনি, কারণ ওর ওয়াইফ যেহেতু ওই কাজিনের বাড়িতে থাকে বাচ্চাটাকে নিয়ে, তা ওই জন্য ওরা ওখানেই ও থাকে। মাঝে মাঝে সকালের দিকে একবার করে আসে,
পরিষ্কার টরিষ্কার করে বেরিয়ে যায়। রাত্রিরেও আজ অবধি থাকিনি 15 দিনে। ওর মুখে কথাগুলো শুনছিলাম এবং বাড়ির আশপাশটা ভালো করে তাকিয়ে দেখছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো। এবং কথা বলতে বলতে আমি বললাম যে দাঁড়া, তাহলে তোর বাড়ির পিছন দিকটাও একবার দেখে আসি, ব্যাকইয়ার্ডটা যখন আমি দেখতে গেলাম, ওখানে একটা কিছু ফোলা মতন কবর টাইপের দেখতে পাই এবং ছুটে সামনে এসে ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, ওই তোর বাড়ির পিছন দিকে ব্যাকইয়ার্ডে ওটা কি ফোলা মতন, মাটিটা উঁচু? তো তখনও আমাকে বলে এই বাড়িটা যার, তার ওয়াইফকে ওই গ্রেভিয়ার্ডে আর কি পুঁতে দেওয়া হয়েছিল, কারণ উনি এখানে মারা গিয়েছিলেন। তো সেই ব্যাপারটা আমাকে বললো। তাই আমি বললাম, বাবা এত সুন্দর বাড়ি কিন্তু এত পিছনটা তো খুব বাজে লাগলো, তা তুই এই বাড়িটাই নিলি এত এখানে বাড়িঘর তোর থাকতে? তখন ও আমাকে বললো, ভাই এত কম রেটে বাড়ি এখানে পাওয়া যায় না। তো যাই হোক, আমার একটু সন্দেহ হচ্ছিল যে হঠাৎ এরকম ব্যাপার। আমি আর ওকে কিছু বলিনি, কিন্তু আমি ওকে তাও বললাম, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি, পেছনটা এরম গ্রেভিয়ার্ড, আমরা তো বাঙালি জানিস, আমরা এগুলো একটু বেশি বিশেষ করি। তখন ও হাসতে হাসতে বললো, এই ছাড় তো, কুসংস্কার, এখানকার লোকেরা অত সব কেউ কুসংস্কার মানেও না, বোঝেও না, এসব ভাবিসই না তুই। তো ঠিক আছে, সেদিনকে আমরা দুজনে খাওয়া দাওয়া করি বাইরে একটা রেস্টুরেন্টে এবং দুপুরবেলায় চলে আসি গল্প টল্প করে। এবার তো হচ্ছে শুরু, কারণ ফার্স্ট অফ অল আমার যেই সময় দিন এখানে সেই সময় রাত তো একটা ডিস্টেন্স থেকেই থাকে, কারণ আমাদের এখানের সঙ্গে নিউ ইয়র্কের টাইম ডিফারেন্স 2.5 আওয়ার্স না 3 আওয়ার্স এরকম একটা। তো যাই হোক, আমার তো রাত্রিরের দিকে ঘুম আসছে এবং ওদের ওখানে তখন সন্ধেবেলা। তো আমাকেও বললো, তাড়াতাড়ি তুই শুয়ে পড়বি? তাহলে ঠিক আছে, তুই শুয়েই পড়। আমি ওকে বললাম, হ্যাঁ রে ভাই, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমার ভাল লাগছে না, আমি তাহলে শুতে যাই। তো এই বলে যখন আমি রুমে যাই, রুমে গিয়ে চারিপাশটা দেখি, বেশ সুন্দর এনভায়রনমেন্টটা দেখা যাচ্ছে, আশেপাশে ছোট 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 কাঠের বাড়ি, ছোট্ট ছোট্ট টুনি লাইট দিয়ে সাজানো, ক্রিসমাসের টাইম, বেশ অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল। তা আমি ওকে তখন হঠাৎ করে ডেকে বলি, দেখ ভাই, সবই ঠিক আছে জানিস তো, ওপরের জানলা ফাল্লাগুলো সবই সুন্দর, কিন্তু দেখ নিচের দিকে তাকালেই তোর ওই ব্যাকইয়ার্ডটা দেখা যাচ্ছে আর ওই গ্রেভিয়ার্ডটা, এটা একটা কিছু ব্যবস্থা কর, বা তুই বাড়িটা চেঞ্জ কর, বাচ্চা কাচ্চা নিয়ে আসবি। তখনও আমাকে আবারও হাসছে, বললো যে দূর, তুই এসব বাদ দে তো, তুই এসব মনের মধ্যে রাখিস না, শুয়ে পড় তুই। তখনই হঠাৎ করে দেওয়ালের দিকে আমার চোখটা গেল এবং আমি দেখতে পাই যে ওখানে একটি মেয়ের ফটো। তা আমি তখন ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, এই মেয়েটিকে যার ফটো এই রুমের মধ্যে লাগানো, আর এইসব ফার্নিচার্সগুলো কি তুই কিনেছিস? তো তখন ও বললো, না না, যার বাড়ি তারই এই সমস্ত ফার্নিচার, সমস্ত কিছু। সে আমাকে বলেছে যে তোমাকে তোমার কোনো ফার্নিচার কিছু বার করতে হবে না, আমার ঘরটাই তুমি ইউজ করো, আমার ফার্নিচার্সগুলো তুমি ইউজ করো, এখানে কোনো কিছু সরিও না, তুমি যতদিন রেন্টে আছো থাকো, বাকি তুমি যখন ছেড়ে দেবে তখন তুমি অন্য কোথাও তোমার জিনিসগুলো নিয়ে যাবে, বাট আমার বাড়িতে তোমাকে কোনো কিছু তোমার জিনিস ইউজ করতে হবে না। তো আমার জিনিসগুলো তাই জন্য নিচে আন্ডারগ্রাউন্ড স্টোর রুমের মধ্যেই রাখা রয়েছে। তো আমি তখন বললাম, আচ্ছা তাহলে ফটোটা কার? তো আমাকে বললো যেই মালিক, তার ওয়াইফ যিনি মারা গেছেন, এটা তারই ফটো। তা আমি বললাম, বাবা, তার ফটো তোকে খুলতে মানা করে, মানে তোকে খুলতে দেয়নি? তো তখন ও বলছে, না না, ওই সবই বলেছে রেখে দিতে, তো আমি রেখেই দিয়েছি, আমি তো আজ অবধি এসে থাকিনি, এই তোর সঙ্গেই আজকে এসে থাকবো, তা তুই এ ঘরে শুয়ে পড়, আমি পাশের ঘরে শুয়ে পড়ছি। তো আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই, একসাথেও শুলে অসুবিধা নেই। তো বললো, না না, আমি তো রাত্রিবেলা একটু কাজবাজ করবো, তুই শুয়েই পড় এই ঘরে, তুই অনেকটা টায়ার্ড। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই যা, তবে এই ফটোটা সরিয়ে দে, আমি যতদিন আছি ফটোটা রাখিস না, আমি চলে গেলে আবার ফটোটা টাঙিয়ে দিবি। তো ও বললো যে যদি এর মধ্যে মালিক একবার আসে, বললো মালিক এলে তো আর সে তো তালা চাবি খুলতে পারবে না তোর পারমিশন ছাড়া। তো বললো, না সেটা তো নয়। তো বলে ওই ফটোটা আমরা খুলে আমরা ছাতের ওই কোণে একটি জায়গাতে সেফলি রেখে দিয়ে আমরা চলে আসি।
রাত্রিবেলায় যখন আমি খাটের মধ্যে শুই, আমার কেন জানি না মনে হচ্ছিল ওই ঘরটাতে আমি ছাড়াও আরও একজনের প্রেজেন্ট কেউ একজন ছিল। তো আমি ওই জিনিসটা বুঝতে পারছিলাম যে আমি ছাড়াও আর একজন যে ওখানে রয়েছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে কারোর একটা প্রেজেন্স ওখানে রয়েছে। বিকজ কিছু অ্যাক্টিভিটি হচ্ছিল ঘরের মধ্যে, যেমন হঠাৎ করে জানলাটা খুলে যাওয়া। তো আমি ফার্স্টের দিকে ভেবেছিলাম যে হয়তো হাওয়াতে খুলে গেছে বা কিছু, কিন্তু সেটা যে নয় সেটা বুঝতেও পারিনি আমি। তা তখন আমি খাট থেকে উঠি এবং জানলাটা বন্ধ করতে যখনই যাই, চোখটা যেন আবার গ্রেভিয়েটের দিকেই গেল। মনটা একটু খুঁতখুত করছিল যে বাড়িটা সুন্দর নিয়েছে ঠিকই কথা, কিন্তু গ্রেভিয়ারটা কেমন একটা। তো ঠিক আছে, আমি আর কিছু বলিনি, জানলাটা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়েছি বিছানাতে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আবারও ঘুরতে যাই, নিউ ইয়র্ক সিটিটা ঘুরি ভালো করে। ঘুরে রাত্রিরের দিকে বাড়ি ফিরি এবং বাড়ি ফিরে রাত্রিরে ডিনার করে আবার রুমের মধ্যে শুতে চলে যাই। সেদিনকে কিছুতেই ঘুম আসছিল না। তা জানলার ওখানে দাঁড়িয়ে দেখছি ওই যে বাড়ির সামনের যে ফ্রন্টিয়ারটা ছিল, সেখানে একটা সিস ছিল, একটা দোলনা ছিল আর একটা স্লিপ ছিল। দোলনাটা কন্টিনিউ একবার করে জোরে দুলছে, একবার করে আস্তে দুলছে, একবার করে জোরে দুলছে, একবার করে আস্তে দুলছে। আর সেই দোলনা দুললে যেমন একটা কচকচ করে আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজও হচ্ছে। তা দোলনাটাতে যদি কেউ বসে থাকে তো সেটা তো স্পষ্ট দেখা যাবে ফ্রন্টিয়ারে। তো আমি দেখতে পাচ্ছিলাম না কাউকেই। তো এবার যদি কেউ দুলেও চলে যায়, দোলনাটা হয়তো দুলতে পারে খুব জোর হয়ে 3 সেকেন্ড 4 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিট কন্টিনিউ, একবার করে জোরে হচ্ছে, একবার করে আস্তে হচ্ছে দোলনার দুলুনিটা। তখন না গাটা বেশ ভারী হয়ে যায়। আর আমি ঘড়িতে দেখতে থাকি প্রায় 4-5 মিনিট ধরে দোলনাটা কন্টিনিউভাবে দুলে যাচ্ছে। তখন একটু বেশ ভয় লেগে গেছিলো। আর কেন জানি না মনে হচ্ছিল যে আবারও রুমের মধ্যে কেউ এন্টার করেছে এবং রুমের মধ্যে সেই কেমন একটা অকওয়ার্ড আমার হচ্ছিল। মানে আমার মনে হচ্ছিল যে কেউ আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, বা আমার এটাও একটা সময় মনে হয়েছিল যে আমি হয়তো একটু বেশি এগুলো নিয়ে ভাবছি, তার জন্য আমার এরকমটা ভয় লাগছে বা কিছু। তা যাই হোক, তারপরেতে আমি ঠিক করলাম যে না, এইসব মাথা থেকে হাঁটাই আর শুয়ে পড়ি, এইসব ভাবলে আমার আর চলবে না। তা তাই করলাম, মাথা থেকে এগুলো সব বের করে আবারও বিছানাতে ঘুমোতে যাই। ঠিক ঘুমোতে যাব, আমি হঠাৎ করে যখন আবার দেওয়ালের দিকে আমার চোখটা যায়, তখন আমি দেখি যে ফটোটা আমি চিলেকোঠার ওপরে তুলে দিয়ে এসেছিলাম, ঠিক সেই ফটোটাই ওই সেম জায়গাতে টাঙানো। আমি তো দেখে অবাক, কী হলো ব্যাপারটা, কে চিলেকোঠার ঘর থেকে এখানে আনলো। তখন আমি দৌড়ে আমার ফ্রেন্ডের কাছে যাই এবং রাহুলকে বলি, রাহুল তুই কি ফটোটা ওপর থেকে নিয়ে আবার রুমের মধ্যে লাগিয়ে দিয়েছিস? তোকে বললাম ভাই আমি যে কদিন থাকবো তুই রুমের মধ্যে ফটো রাখিস না, আমি ঘুমাতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে। তা তখন রাহুল বলছে, কই না তো, আমি তো কোনো ফটো লাগাইনি, তোর সঙ্গেই তো আমি ঘরে এলাম ভাই, কখন আমি কি করব। সত্যি তাই, ও আমার সঙ্গেই ফিরলো। তখন আমি বললাম তুই রুমে চল দেখবি। তো ও আর আমি রুমের মধ্যে এসে ঠিক তাই দেখি যে ফটোটা লাগানো। তখন ও বললো ঠিক আছে শুয়ে পড়, আমি দেখছি কি করা যায় কালকে সকালবেলায়। তো রাত্রিবেলা যখন শুই, হঠাৎ করে আমার যেন মনে হয় যে আমার খাটটাকে ধরে যদি কেউ কন্টিনিউ শেক করলে যেভাবে খাটটা নড়ে, ওইভাবে খাটটাকে কেউ শেক করে যাচ্ছে। ঘুমটা আলগা হতেই আমি চোখটা খুলে দেখতে পাই যে মেয়েটিকে ফটোতে টাঙানো সেই মেয়েটির মতনই একটি অবয়ব জানলার দিকে দাঁড়িয়ে রয়েছে। যেই দিকটাতে আমার পা করা ছিল ওই পাশে একটা জানলা ছিল, ওই দিকে দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করে উঠি এবং কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণের জন্য আমার ভয়েসটা পুরো চোকড হয়ে গেছিলো, কারণ আমার গলা থেকে কোনো রকম কোনো সাউন্ড আসছিল না। মানে আমি দেখে তো পুরো শক যে এরকম কি করে হতে পারে। তা আমি তখন যে চিৎকার করে রাহুলকে ডাকবো সেই ক্ষমতাও ছিল না। একটা বিটকেল গন্ধ পুরো ঘরটায় চলে এসেছিলো, সেই মর্গে যেমন
গন্ধ ছাড়ে কাটা মানুষের পচা দেহর, ওই রকম টাইপের একটা বিটকেল গন্ধ। তো তখন না বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ওরকম গন্ধ পাচ্ছিলাম এবং ওই জানলার সামনে ওই মহিলাটিকে দাঁড়াতে দেখে আমার খুবই ভয় লাগছিল। এবং মহিলাটি জানলার সামনেটাতে দাঁড়িয়ে একটি মৃদু শব্দে কাঁদছিল, আর ওইটার থেকে তো আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তখন আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। কোনো রকমের আমি খাট থেকে নেমে দরজার দিকে ছুটে যাই এবং রাহুলকে গিয়ে ডাকি যে রাহুল দেখ আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। তখন ও আমাকে বলছে বাট এইসব হতেই পারে না, তুই তোর মনের ভুল, তুই খুব এসে থেকে এইসব নিয়ে চিন্তাধারা করছিস। বলছে না রে, তোকে আমি সত্যি কথা বলছি, তুই চল একবার আমার সাথে। তো বলছে ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই দাঁড়া, আমিই যাচ্ছি। ও রুমের মধ্যে যখন ঢোকে ও তখন দেখতে পায় যে ঠিক ঘরের মধ্যে পচা গলা একটি গন্ধ এবং একটি অবয়ব জানলার দিকে দাঁড়িয়ে মৃদু সুরে কেঁদে যাচ্ছে। তখন তো ও ঘর থেকে বিটকেল চিৎকার করে বেরিয়ে আসে এবং কোনো রকমের ওই রাত্রিরেই আমরা ঘর থেকে বেরিয়ে চাবি ঠাবি দিয়ে আমরা চার্চে যাই এবং চার্চের ফাদারকে ওখানে ডাকা হয়। ডেকে ওই রাত্রিবেলায় তাকে সমস্ত ঘটনাটা আমরা বলি। তো তখন সেই ফাদার বলেছিল কিছু জিনিস উনি গুনে বা কিছু করে উনি বললেন যে হ্যাঁ, ওই ঘরটিতে যে মহিলাটি রয়েছেন সেই মহিলাটির আত্মা এখনও অবধি শান্তি পায়নি। আর যেহেতু ওই মহিলাটি অনেক অত্যাচার সহ্য করেছিল তার হাজব্যান্ডের কাছ থেকে, সে ওই ঘরেই সুসাইড করে মারা গিয়েছিল গলায় দড়ি দিয়ে। তো সেই আত্মাটা ওখানে প্রায় 3 দিন মতন আটকে ছিল ঘরের মধ্যে, কারণ ওকে তখনও অবধি কবর দেওয়া হয়নি। 3 দিন ধরে ওর রুমের মধ্যে ওর ওই পচা গলা লাশটা পড়েছিল। তারপরেতে ওর বর কবর দিতে যখন গিয়েছিল গ্রেভিয়ার্ডে, তো সেই কবর থেকে নাকি 2-3 বার ওই কফিন বক্সটা উঠে গেছিলো মাটি থেকে ওপরে। তো সেইখানে তখন ওই ফাদার বলেছিলেন যে এই লাশটা পাপি লাশ, একে এখানে রাখা যাবে না, তো এর অন্য কোথাও তোমরা ব্যবস্থা করো দাহ করার। তো যাই হোক, তারপরে ওই লোকটি নিজের বাড়ির ব্যাকইয়ার্ডেই ওই মহিলাটির গ্রেভিয়ার্ড করে ওনাকে ওখানেই পুঁতে দেন। তো সেই আত্মাটা আজ অবধি শান্তি পায়নি, সেই কারণের জন্যই ও এরকম তোমাদেরকে দেখা দিচ্ছে। আর যেহেতু ওই বাড়িতে এত বছর ধরে কেউ ছিল না, তো একটা বাস হয়ে গেছে ওর ওখানেই। তো বাচ্চা কাচ্চা নিয়ে ভুল করেও বাবা তুমি এই বাড়িতে এন্টার করো না, তুমি অন্য কোনো ফ্ল্যাট বা বাড়ি দেখে শিফট হয়ে যাও, আর এই বাড়ির কোনো জিনিস তুমি তোমার বাড়িতে নিয়ে ঢোকাবে না। তো তারপরে তো আমার বন্ধু বিশাল ভয় পায়। তো যাই হোক, সেই ফাদার আমাদেরকে হোলি ওয়াটার দিয়ে ঝেড়ে ঠেড়ে দিলেন এবং কিছু চন্নমেত্ত টাইপের জিনিস দিলেন, বলে এগুলো খেয়ে নাও। খেয়ে নেওয়ার পর আমরা ওখান থেকে রওনা দিই। আমি তো লাগেজে কোনো জামা কাপড় কিচ্ছু নিইনি, আমি যে কটা জিনিস নিয়ে গেছিলাম ওখানেই রেখে দিয়েছিলাম এবং নতুন লাগেজ কিনি, কিছু নতুন ওখান থেকে জামা টামা কিনে। আমার টিকিট হয়তো আরও 1 সপ্তাহ পর ছিল, কিন্তু আর আমি ওখানে একদিনও থাকিনি। আমি টিকিট কেটে কলকাতায় চলে এসেছিলাম। তারপর বাড়িতে আসার পরেও আমার সঙ্গে কিছু কিছু জিনিস ঘটতো, যেমন আমি ওই মেয়েটির যে ওই গন্ধটা যে রুমে আমি পেয়েছিলাম, আমি মাঝে মাঝেই যখন রাস্তাঘাটে একা একা যাওয়া আসা করতাম আমার মনে হতো যেন ওই গন্ধটা আবার আমার নাকে আসছে। তো মা তারপরে এখানে ঠাকুরবাড়ি গিয়েছিল, ওখান থেকে ফুল টুল এনে মাদুলি ফাদুলি করে দেওয়ার পর, তো সেই মাদুলি ঠাদুলি পরার পর আজ অবধি আমার আর কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। দেখতে দেখতে 1 ইয়ার হয়ে গেল ক্রিসমাসের। তো মনে হলো এই ঘটনাটা তোমাকে শেয়ার করি, আগের বছর আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে। আর আমার বন্ধু আর ওই বাড়িটাতে ফেরেনি, ওর বউ বাচ্চা নিয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছে এখন। আমাকে বলেছিল এই ইয়ারেও যাওয়ার জন্য, কিন্তু মনে একটা আতঙ্ক কাজ করছিল, তো সে কারণে আমি আর যাইনি। এই ছিল আমার ঘটনা। যদি তোমার ভালো লেগে গিয়ে থাকে তুমি একটু শুনিও তোমার শ্রোতাদেরকে, আশা করছি তাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা ঘটনা আমাকে শেয়ার করলে তুমি। সত্যি কথা বলতে আমি এত ঘটনা পেয়েছি, বাট এই ঘটনাটা একটু নতুন এবং অন্যরকম একটি ঘটনা। অবভিয়াসলি ইন্ডিয়ার বাইরের ঘটনা আমি পাইনি, ইন্ডিয়ার অনেক জায়গা থেকে আমার কাছে ঘটনা এসেছে,
বাট এই নিউ ইয়র্কের ঘটনাটা সত্যিই মানে ভীষণ একটি গা ছমছমে ঘটনা। থ্যাংক ইউ, আমাকে সুন্দর করে ঘটনাটা পাঠিয়েছো, আমিও খুব খুশি হয়েছি। আরও যদি ঘটনা থাকে নিশ্চয়ই পাঠিও, এবং তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তোমাদেরকে আমাকে মেল করতে হবে pretk266@gmail.com। আমাদেরকে হোয়াটসঅ্যাপেও তোমরা ঘটনা পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986। সেখানে তোমরা আমাকে ডিরেক্ট কল করে বা আমাকে তোমরা অডিও বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঘটনা পাঠানোর জন্য। আমরা কিন্তু এখন কলও অ্যাকসেপ্ট করছি, অনেকে ফোনেও হয়তো কল করে ঘটনা বলতে চায়, সেক্ষেত্রে আমরা সেটা এখন অ্যাকসেপ্ট করছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, এবং আমার তো ভীষণ ভয় লেগেছিল ঘটনাটা শোনার পর। আর আরেকটা জিনিস বলে রাখতে চাই, প্রতিবার প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার কালো জাদুকে প্রমোট করে না এবং করবেও না। নেক্সট উইকে আরও একটি নতুন ঘটনা নিয়ে আমি আসবো সুন্দর, সেই ঘটনার অপেক্ষায় আমিও আছি, তোমরাও থেকো। দেখা হচ্ছে পরের একটি ঘটনাতে। টাটা।